হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? এলিট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভূগোলে নেব চ্যুতি। এর আগে তোমরা কি পড়েছো? ভাঁজ। প্রাকৃতিক ভূগোলের মৌলিক যে বিষয়বস্তু রয়েছে ভূমিরূপ গঠনের, তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, সেটা হচ্ছিল ভাঁজ। এরপরে আসছে চ্যুতি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের পরীক্ষায় আসা একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই ক্লাসটাকে মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসে শেষ হওয়ার পর যে সমস্ত পিডিএফ নোট আকারে সবকিছু দেওয়া হবে, তোমরা সেগুলো ডাউনলোড করে পড়াশোনা করে একটা ভালো যাতে স্কোর করো, তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে, আজকে ক্লাসটা দেখে নি কি আছে চ্যুতি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। চ্যুতি জিনিসটা কি? চ্যুতি মানে ফাটল, তাই না? কিন্তু না, চ্যুতি কোনো ফাটল নয়। ফাটল হওয়ার পরে ভূমিরূপে যে স্খলন বা একটা ভূমিরূপ আরেকটা ভূমিরূপ থেকে যখন দূরে সরে যায়, তখন সেটাকে চ্যুতি বলে। চ্যুতি একটা ভূমিরূপ নয়, চ্যুতি হচ্ছে প্রক্রিয়া। চ্যুতিটা কি? চ্যুতি হচ্ছে ভূত্বকের একটা বিধ্বংসতল বা ফ্র্যাকচার। পায়ে যখন আমরা দেখেছি কোথাও লেগে গেলে কি হয়? ফ্র্যাকচার হয়ে যায়, ফাটল ধরে যায় বা ক্র্যাক। ঠিক সেই রকম ভূমিরূপের মধ্যে একটা ফাটল যখন ধরে যায় বা ক্র্যাকের সৃষ্টি হয়, সেটা যখন একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে স্থানচ্যুত হয়, মানে দূরে সরে যায়, তখন সেটাকে বলে চ্যুতি। চ্যুতি কোনো ভূমিরূপ নয়। তোমাদেরকে আগেও বলেছি ভাঁজ এবং চ্যুতি এগুলো কোনো ভূমিরূপ নয়, এগুলো একটা প্রসেস বা প্রক্রিয়া। ভাঁজের মতো চ্যুতি একটা প্রক্রিয়া বা প্রসেস। ভাঁজের ফলে যে সমস্ত আমরা ভূমিরূপ দেখেছি, ঠিক সেই রকম ভাবে চ্যুতির ফলেও বিভিন্ন রকম ভাবে ভূমিরূপ গঠিত হয়। ঠিক চ্যুতি এবং ভাঁজ এগুলো কি? এগুলো হচ্ছে একটা ধীর প্রক্রিয়া। আমরা আগে পড়েছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যে অন্তর্জাত প্রক্রিয়া রয়েছে, সেই অন্তর্জাত প্রক্রিয়ার শ্রেণী বিভাগের মধ্যে একটা পড়েছিলাম ধীর প্রক্রিয়া, আর একটা কি পড়েছিলাম? দ্রুত প্রক্রিয়া। সেই ধীর প্রক্রিয়ার মধ্যে আবার দুটো ভাগ পড়েছিলাম, একটা কি? গিরিজনী আলোড়ন আর একটা মহীভাবক আলোড়ন। গিরিজনী আলোড়নের ফলে আমরা কি পেয়েছিলাম? ভাঁজ পেয়েছিলাম। এবং মহীভাবক আলোড়নে কি তৈরি হয়? চ্যুতি। স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, এই সমস্ত ভূমিরূপ যে রয়েছে সেগুলো তৈরি হয় কিসের জন্য? মহীভাবক আলোড়নের ফলে। চ্যুতি জিনিসটা কি? চ্যুতি তাহলে কি? চ্যুতি হচ্ছে কোনো একটা শিলাস্তরের যখন ফাটল বা দারণ বা ক্র্যাকের সৃষ্টি হওয়ার ফলে মূল শিলাস্তর থেকে যখন আরেকটা শিলাস্তর স্থানচ্যুত হয়, পরস্পরের বিপরীতে চলে যায়, বা একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের উপর বসে যায়, তখন যে ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ভূমিরূপ সৃষ্টি হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটার নামই হচ্ছে চ্যুতি। আমি একটা ডেমো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দুটো একটা আমি নিয়েছি থার্মোকল, তার মধ্যে এইটা যদি আমি ধরে নিই দুটি ভূমিরূপ, তার মধ্যে মাঝে কোনো কারণে যদি সংকোচন বল বারবার যদি প্রেসার দেওয়া হয়, এবং প্রেসার দেওয়ার ফলে কি হবে? এদের মধ্যে তো একটা সহন ক্ষমতা আছে বা এদের মধ্যে একটা সহ্য ক্ষমতা রয়েছে। যখন এই সমস্ত ভূমিরূপের মধ্যে পরস্পর যদি আমি পার্শ্ব চাপ দিই, পার্শ্ব চাপ দেওয়ার ফলে কি হবে? দুটি শিলার মধ্যে ক্রমশ চাপের সৃষ্টি হবে, এবং শিলার ভিতরেও একটা শিলার উপর যখন আরেকটা শিলার ক্রমশ পার্শ্ব চাপ দেওয়া হবে, সেই পার্শ্ব চাপের ফলে কি হবে? শিলার মধ্যে একটা পীড়নের সৃষ্টি হবে। সেই পীড়নের ফলে শিলাও তখন উল্টে চাপ দেবে। তখন এই শিলা যদি নরম হয়, তাহলে কি হবে? শিলার মাঝ বরাবর একটা ফাটলের সৃষ্টি হবে বা ক্র্যাকের সৃষ্টি হবে। ফলে কি? একটা শিলা আরেকটা শিলা হয়তো উপরে উঠে যাবে, একটা শিলা আরেকটা শিলার উপর কি হবে? ফাটল বরাবর হয় উপরে উঠে যাবে, আর নয় কি হবে? যদি টান বা পীড়নে যদি সৃষ্টি, টানের ফলে কি হচ্ছে? এই যদি টান দেওয়া হয়, তাহলে কি হবে? পরস্পর একটা শিলা আরেক থেকে দূরে সরে যাবে। এই ফাটল বরাবর দূরে সরে যাওয়া যে প্রসেস এবং কাছাকাছি চলে আসার যে প্রসেস, সেই প্রসেসটাই বলা হচ্ছে চ্যুতি। চ্যুতি কি শুধু শিলাস্তরে দেখা যায়? না, চ্যুতি বিভিন্ন রকম ভাবে হয়। তোমরা দেওয়ালে দেখেছো ফাটল,
সেই ফাটলের মধ্যে কি একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ বরাবর কি হয়, একটা অংশ আর একটা অংশ থেকে বিচ্ছিন্ন হয় বা স্থানচ্যুত হয়। ঠিক সেই রকম ভাবেই আমাদের ভূপৃষ্ঠের মধ্যে কিছু শিলাস্তর রয়েছে, বিশেষ করে পাললিক শিলাস্তর রয়েছে। সেই পাললিক শিলাস্তর যেহেতু নরম এবং এর সহ্য ক্ষমতাও কম, ফলে এই শিলাস্তর বরাবর যদি অতিরিক্ত চাপ দেওয়া হয় তাহলে কি হবে, অতিরিক্ত আমি যদি সংকোচন বলের ফলে একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের থেকে ক্রমশ পাশাপাশি এসে যখন এদের মধ্যে আর সহ্য ক্ষমতা থাকবে না, এদের মধ্যে ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হবে। সেই ফাটল বরাবর একটা শিলাস্তর আরেকটার উপরে উঠে যাবে বা একটা শিলাস্তর আরেকটা নিচে নেমে যাবে, যার উপর যত চাপ দেওয়া হবে, চাপ দেওয়ার ফলে কি হবে, এটা ঊর্ধ্বমুখী হবে এবং এই শিলাস্তরটা নিম্নমুখী হবে। ঠিক সেই রকম ভাবে বিপরীত ভাবে একদিকে যেমন চাপ বাড়ছে, ঠিক উল্টো দিয়ে কি হবে, শিলাস্তরের মধ্যে টান ফলে বা প্রসারণ বলে ফলে কি হচ্ছে, একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়ার ফলে মধ্যেও তো ফাটল সৃষ্টি হয়, এই মাঝের অংশটা ফাঁকা রয়ে যাবে বা গ্যাপের সৃষ্টি হবে। সেই গ্যাপের ফলেও একটা শিলাস্তর যখন আরেকটা শিলাস্তর থেকে স্থানচ্যুত হচ্ছে, সেই স্থানচ্যুত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে চ্যুতি। তাহলে চ্যুতিটা কি, ভূত্বকের এমন একটা বিধ্বংস তল, এই বিধ্বংস তল মানে হচ্ছে ফ্র্যাকচার প্লেন। এই ফ্র্যাকচার প্লেন বরাবর শিলাস্তর পরস্পরের সাপেক্ষে, মানে একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের সাপেক্ষে স্থানচ্যুত হচ্ছে। এই স্থানচ্যুত হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে চ্যুতি। চ্যুতির সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সান আন্দ্রেজ। আমেরিকা যুক্তরাষ্ট্রে যে ক্যালিফোর্নিয়া একটা রয়েছে রাজ্য, সেই ক্যালিফোর্নিয়া রাজ্যের মধ্যে সান আন্দ্রেজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চ্যুতি, যেখানে কি রয়েছে, দুটো প্লেট রয়েছে, একটা প্রশান্ত মহাসাগরীয় প্লেট আর একটা নর্থ আমেরিকা প্লেট, পরস্পর নিরপেক্ষ প্লেট। এটা কিন্তু মনে রাখবে, এখানে নিরপেক্ষ প্লেট আছে। এই নিরপেক্ষ পাত বরাবর একটা প্লেট বা একটা পাত পরস্পরের কি করছে, এরা গা ঘেঁষে চলে যাচ্ছে, মানে পরস্পরকে ঘেঁষে ক্রস করছে, কেউ কারো উপরে চেপে যাচ্ছে না, কেউ কারো পাশাপাশি আসে না, একে অপরকে এরা পাশাপাশি পাশ দিয়ে চলে যাচ্ছে মাঝ বরাবর। এই যে প্লেটের ঘর্ষণের ফলে এখানে কি হচ্ছে, প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। সেই প্রবল চাপের ফলে মধ্যে এখানকার শিলাস্তরের মধ্যে ফাটল বা ক্র্যাকের সৃষ্টি হচ্ছে। সেই ক্র্যাকটার ফলে এখানে একটা শিলাস্তর ভূমিভাগ আরেকটা ভূমিভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই হচ্ছে চ্যুতি। আরেকটা কি রয়েছে, দ্য গ্রেট রিফট ভ্যালি। এটা হচ্ছে পূর্ব আফ্রিকায় দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। তোমরা গ্রস্ত উপত্যকা পড়বে, এরপরে যে ভূমিরূপ গুলো আছে, চ্যুতির ফলে ভূমিরূপ গঠিত হয়, সেই ভূমিরূপের মধ্যে থাকবে এই যে গ্রস্ত উপত্যকা দেখছো, পৃথিবীর সবচেয়ে বড় বা দীর্ঘতম গ্রস্ত উপত্যকা, যাকে আমরা কি বলি, ইস্ট আফ্রিকান দ্য গ্রেট রিফট ভ্যালি। চ্যুতি চেনার উপায় কি, বা কিভাবে একটা চ্যুতিকে আমরা শনাক্তকরণ করব, কিভাবে চিনবো বা কি করে বুঝবো যে হ্যাঁ এখানে চ্যুতি ঘটেছে, নিশ্চয়ই তার কিছু লক্ষণ থাকে। সেই লক্ষণগুলো কি কি আমরা দেখে নিই। প্রথমে রয়েছে শিলাস্তরের বিচ্ছেদ। চ্যুতি সৃষ্টি হলে কি হবে, একটা শিলাস্তরের মধ্যে ক্র্যাক দেখা যাবে। এখানে যদি আমি ধরে নিই একটা শিলাস্তর রয়েছে, সেই শিলাস্তরের মধ্যে কি হবে, ফাটল বরাবর একটা ক্র্যাকে তৈরি হবে, এর মাঝ বরাবর একটা ফাটল বা ক্র্যাকে তৈরি হলো। এই ক্র্যাকের ফলে যে এখানে যে বিচ্ছিন্ন অংশ, সেই বিচ্ছিন্ন অংশটা যে ফাটল, একটা শিলাস্তর আর একটা শিলাস্তর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়ার ফলে কি হচ্ছে, চ্যুতির সৃষ্টি হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ এই যে ক্র্যাক দেখা যাচ্ছে এর মাঝ বরাবর, বা এই যে শিলাস্তরের স্তরগুলো রয়েছে, এই স্তরটা কিছুটা উপরে উঠে এসেছে, তাই না। এখানে দেখা যাচ্ছে এই যে সমান একটা স্তরায়ন তল ছিল, সেই স্তরায়ন তলটা এখানে ফাটল বরাবর করে এটা ঊর্ধ্বমুখী হয়েছে এবং এটা নিম্নমুখী হয়েছে, এটাও বলতে পারি আমি। তাহলে এই যে একই রকম স্তরযুক্ত শিলাস্তরের মধ্যে একটা স্থানচ্যুত হয়েছে, তো এই স্থানচ্যুত হওয়ার ফলে এখানে একটা ক্র্যাক যে সৃষ্টি হয়েছিল, সেই ক্র্যাক বরাবর চ্যুতির সৃষ্টি হয়েছে। এইভাবে আমরা চ্যুতি চিনতে পারি। তোমরা দেখেছো বিভিন্ন রকম যে শিলাস্তর রয়েছে, সেখানে যদি কোনো গাছের শিকড় প্রবেশ করে, এইভাবে কোনো গাছে যদি শিকড় প্রবেশ করে, সেই শিকড়ের ফলেও কি হয়, ফাটল শিলাস্তরের মধ্যে দারণ বা ফাটলের সৃষ্টি হয়।
সেটাও একটা চ্যুতির উদাহরণ হতে পারে। এরপর কি স্লিকেন সাইড। স্লিকেন সাইড জিনিসটা কি? এখানে যে একটা চ্যুতি রয়েছে, এই যে চ্যুতি শিলাস্তরের মধ্যে ঘটছে, এই চ্যুতি বরাবর একটা ভূপৃষ্ঠের মধ্যে ঘর্ষণ, মানে এই যে চ্যুতি তল, এই চ্যুতি তল বরাবর একটা ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। সেই ঘর্ষণের ফলে এখানে যে এবড়ো খেবড়ো কিছু কি হচ্ছে, এখানকার যে চ্যুতি তল বরাবর একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের ঘর্ষণের ফলে কি হচ্ছে, এখানের মধ্যে কিছু কিছু এবড়ো খেবড়ো ভূমিরূপ তৈরি হচ্ছে। সেই এবড়ো খেবড়ো ভূমিরূপ বা ছোট ছোট ক্ষুদ্র যে ছিদ্র বা এখানে ভূমিরূপ রয়েছে, সেইটাই বলা হচ্ছে স্লিকেন সাইড। এরপর দেখে নি কি রয়েছে, তার মানে চ্যুতির মধ্যে এই যে ফাটল মাঝ বরাবর কিছুটা স্লিকেন সাইড বা এই যে ঘর্ষণ, একটা ভূমিরূপের সাথে আরেকটা ভূমিরূপে যে ঘর্ষণ হওয়ার ফলে কি হচ্ছে, এখানকার শিলাস্তরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হচ্ছে এবং কিছুটা ভূমিরূপ এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। সেই এবড়ো খেবড়ো দেখেও আমরা শিলাস্তরের যে চ্যুতি সৃষ্টি হয়েছে সেটাকে শনাক্ত করতে পারি। এছাড়া হচ্ছে শিলাস্তরের অধিরোপণ, মানে একটা যে শিলাস্তর আরেকটা শিলাস্তরের উপরে চেপে গেছে, মনে হচ্ছে এই যে শিলাস্তর একই রকম তো এরা দেখতে, তাই না? কিন্তু এই যে শিলাস্তর, মানে এটা যদি আমি ধরে নিই প্রাচীন শিলা আর এটা নবীন শিলা, এই শিলাস্তরের মধ্যে এই এখানকার নবীন শিলাটা কোথায়, এইখানকার প্রাচীন শিলার স্তরটা এত উপরে উঠে গেছে, একই হরাইজন্টালে নেই, মানে এরা একই তল বরাবর নেই, কিছুটা উপরে উঠে গেছে। বা এটাও বলতে পারি এই যে শিলাস্তরের স্তর রয়েছে সেই স্তরটা কিছুটা নিচে নেমে এসেছে, এটাও বলতে পারি আমি, তাই না? তাহলে শিলাস্তরে একটা শিলাস্তর প্রাচীন শিলাস্তর এখানে অবস্থান করছে, আর এই যে শিলাস্তরের ফাটল বরাবর প্রাচীন শিলাস্তর এখানে নিচে নেমে এসেছে। এই শিলাস্তরের যে অবস্থান বা একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের উপর মনে হচ্ছে চেপে গেছে, এই যে অবস্থান সেটাকে বলা হচ্ছে শিলার অধিরোপণ। এর থেকেও আমরা চ্যুতিকে শনাক্ত করতে পারি শিলাচূর্ণ। একটা চ্যুতির মধ্যে বিভিন্ন রকম ভাবে শিলাচূর্ণ হতে পারে, সেটা চ্যুতি ব্রেক্সিয়া হতে পারে, স্লিকেন সাইড হতে পারে, বিভিন্ন রকম ফাটল বা ক্র্যাক বা দারণের সৃষ্টি হতে পারে। এর ফলেও আমরা চ্যুতিকে চিনতে পারি। চ্যুতির ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গঠিত হয়, যেমন ভিগুটট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চ্যুতির ফলে গঠিত ভূমিরূপের মধ্যে সেটা হচ্ছে ভিগুটট। যেখানে চ্যুতির ফলে প্রত্যক্ষভাবে ভূমিরূপ গঠিত হয় সেটা প্রথমে হচ্ছে ভিগুটট। একটা চ্যুতি গঠিত হলে সেখানে ভিগুটট অবশ্যই থাকবে। এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে, যদি আমি দেখাই, এখানে এই যে শিলাস্তরের মধ্যে একটা চ্যুতি ঘটেছে, এখানে এই যে খাড়া একটা ঢাল সৃষ্টি হয়েছে, সেই খাড়া ঢালের ফলে একটা ভিগু সৃষ্টি হয়েছে। এই ভিগু দেখেও মানে এখানে যদি কোনো নদী বয়ে যেত, সাপোজ এই যে ভূমিরূপটা এইরকম একই স্তরায়ন বরাবর পূর্বে ছিল, কিন্তু সেখানে চ্যুতির ফলে এটা নিচে নেমে এসেছে, ফলে যদি এখানে কোনো নদী প্রবাহিত হয় সেটা হঠাৎ পড়বে, তো ভিগু তল বরাবর এই চ্যুতি তল বরাবর খারাপ ভাবে পড়বে, ফলে এখানে এই যে খাড়া ঢাল রয়েছে সেই ঢালটাকে বলা হয়েছে ভিগুটট। তাহলে এখানে কি সৃষ্টি হবে? জলপ্রপাতের সৃষ্টি হবে। এইভাবেও চ্যুতিকে শনাক্ত করা যায়। এছাড়া স্তূপ পর্বত, তোমরা জানোই, দুটো চ্যুতির মাঝ বরাবর কোনো স্থান যদি উঠে যায় শিলার অংশ, এবং তার আশেপাশে যে এলাকা রয়েছে তার আশেপাশে এলাকা থেকে যদি কিছু অংশ উপরে উঠে যায়, মানে এখানকার যে শিলাস্তর সেটা উপরে উঠে গিয়েছে, এর ফলেও আমরা চ্যুতিকে শনাক্ত করতে পারি। স্তূপ পর্বত তোমরা জানো কিভাবে সৃষ্টি হয়। বা আমি যদি বলতে পারি এই যে মাঝের অংশটা রয়েছে সেই মাঝের অংশ বরাবর দুই পাশে যে ভূমিরূপ রয়েছে বা ভূপৃষ্ঠ রয়েছে সেটা নিচে বসে গেল, কোনো ভূ আলোড়নের ফলে এখানকার পাত বা নিচে বসে গেল, বা মহীভাবক আলোড়নের ফলে দুই পাশে যে ভূমিরূপ সেটা নিচে বসে গেল নিম্নচাপের ফলে, বা বলতে পারি ঊর্ধ্বচাপের ফলে দুই পাশে যে মূল ভূমিরূপ রয়েছে তার থেকে কিছুটা উপরে উঠে গেল, সেটা হচ্ছে স্তূপ পর্বত। তাহলে স্তূপ পর্বতের উপস্থিতি থেকেও আমরা চ্যুতিকে চিনতে পারি। গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকাটা কি? মানে মূল ভূমিভাগের মধ্যে এই যে একটা মূল ভূমিভাগ ছিল একটা অতীতে, কোনো কারণে এখানে ফাটল বা দারণের সৃষ্টি হলো, সেই ফাটল বা দারণের ফলে এখানকার ভূমিভাগটা নিচে নেমে গেল,
মাঝের অংশটা নিচে নেমে গেল, তাহলে কি হচ্ছে, এই যে একটা খাত বা উপত্যকা সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা কি বলি, গ্রস্থ উপত্যকা। তাহলে গ্রস্থ উপত্যকার উপস্থিতি চ্যুতি চেনার একটা ভালো উপায়। তাহলে এইগুলো গেল চ্যুতি শনাক্তকরণের উপায়। এছাড়া ভূমিকম্প প্রবণ, আমরা জানি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প কোথায় হয়, সেটা হচ্ছে সান আন্দ্রিজে যে রয়েছে এখানে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক ভূমিকম্প প্রবণ একটা সিসমিক জোন, যেখানে পরস্পর দুটি পাতের ঘর্ষণের ফলে এই যে ঘর্ষণ যুক্ত এলাকা রয়েছে, সেই এলাকার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এবং তীব্র ভূমিকম্প হয়। এই তীব্র ভূমিকম্পের উপস্থিতিতেও চ্যুতিকে শনাক্ত করা যায়, মানে যেখানে চ্যুতি আছে সেখানে ভূমিকম্প হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাহলে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও আমরা চ্যুতিকে চিনতে পারি। এরপর কি রয়েছে, চ্যুতি গঠনের প্রক্রিয়া। কি কি প্রক্রিয়ায় চ্যুতি গঠিত হয়? মূলত দুটি পদ্ধতিতে চ্যুতি সৃষ্টি হয়, একটা হচ্ছে সংনমন বলের প্রভাবে আর একটা প্রসারণ। সংনমন বল হচ্ছে কম্প্রেশন ফোর্স, আর প্রসারণ বা টান বা টেনশন ফোর্সের ফলেও চ্যুতি সৃষ্টি হয়। সংনমন বলের ফলে কিভাবে চ্যুতি সৃষ্টি হয়, দুটি পাত বা দুটি ভূস্তর বা ভূমি পরস্পর যদি কাছাকাছি আসে পার্শ্ব চাপের ফলে বা পরস্পর সংনমন বা সংকোচন বলের ফলে, এখানে দেখতে পাচ্ছ পরস্পর সংকোচন বলের ফলে একটা পাতের অংশ আরেকটা পাতের উপর উঠে যাচ্ছে, বা একটা ভূপৃষ্ঠ পরস্পর যখন চাপ দেওয়া হচ্ছে, মানে এখানে যে মূল ভূমিরূপটা ছিল এখানে অতীতে ছিল, সেটা পরস্পর ক্রমশ চাপের ফলে এটা উপরে উত্থিত হয়েছে। মানে ভূমিরূপে যে একটা চ্যুতি বা স্খলন ঘটেছে, সেই স্খলন বরাবর ভূমিরূপে যে স্খলনের পর কি হচ্ছে, ঊর্ধ্বস্তূপ উপরে উঠে গেছে এবং যে এই অধস্তূপটা সেটা নিচে নেমে গেছে। স্খলনের পূর্বে ভূমিরূপের এখানে অবস্থানটা এটা ছিল, তাই তো, কিন্তু পরস্পর সংকোচন বলের ফলে বা এখানে যে কম্প্রেশন বল দেওয়া হচ্ছে বা সংকোচন বলের ফলে কি হচ্ছে, একটা ভূমিরূপ বা ভূপৃষ্ঠ উপরে উঠে যাচ্ছে। এই উঠে যাওয়ার ফলে যে ফাটল বরাবর স্থানচ্যুত হয়ে পড়ে উপরে উঠে যাচ্ছে। এই সংকোচন বলের ফলে সাধারণত বিপরীত চ্যুতি বা বিলম্ব চ্যুতি সৃষ্টি হয়। বিলম্ব চ্যুতি সৃষ্টি হয় কারণ বিলম্ব চ্যুতি কিসে সৃষ্টি হচ্ছে, পরস্পর সংকোচন বা সংনমন বলের ফলে বিলম্ব চ্যুতি সৃষ্টি হয়, যেখানে এই যে ঊর্ধ্বস্তূপ অধস্তূপের উপরে কিরকম হ্যাঙ্গিং অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় রয়েছে, মনে হচ্ছে এই যে শিলাস্তরটা, এখানকার শিলাস্তরটা এটার উপরে ঝুলছে, ঝুলন্ত অবস্থায় থেকে যাচ্ছে। এই সংকোচন বলের ফলে সাধারণত বিপরীত চ্যুতি বা রিভার্স ফোল্ড সৃষ্টি হয়। এরপর আসছে প্রসারণ জনিত বলের ফলে যে চ্যুতি সৃষ্টি হয়, সেটা কি রকম, সেটা হচ্ছে সাধারণত স্বাভাবিক চ্যুতি বা নর্মাল ফল্ট। নর্মাল ফল্ট কিভাবে সৃষ্টি হয় বা এই প্রসেসটা কেমন, প্রসারণ বল মানে একটা ভূপৃষ্ঠ আরেকটা ভূপৃষ্ঠ থেকে ক্রমশ প্রসারণ বল বা টানের ফলে, আমি যদি বলি এই যে দুটো ভূপৃষ্ঠ রয়েছে, এই দুটি ভূপৃষ্ঠ পরস্পর যদি পরস্পর থেকে দূরে সরে যায় বা টান বা টেনশন বা অভিকর্ষ যে বলের ফলে কি হচ্ছে, একটা ভূমিরূপ আর একটা ভূমিরূপ থেকে দূরে সরে যাচ্ছে, মাঝে ফাটল যে সৃষ্টি হয়েছে এখানটা যদি বলি এই যে ক্র্যাক, এই ক্র্যাক বরাবর ফাটল সৃষ্টি হয়ে একটা ভূপৃষ্ঠ আর একটা ভূপৃষ্ঠ দিয়ে ক্রমশ স্থানচ্যুত হয়ে দূরে সরে গিয়ে একটা আরেকটার উপর অধিরোপণ বা এই যে ঊর্ধ্বস্তূপ রয়েছে বা ঝুলন্ত প্রাচীর, সেটা ক্রমশ নিচে নেমে চলে এসেছে পাদমূল প্রাচীর থেকে। এই প্রসেসে বা টানজনিত বলের ফলে বা প্রসারণজনিত বলের ফলে সাধারণত স্বাভাবিক চ্যুতি হয়, যাকে আমরা নর্মাল ফল্ট বলি। এই চ্যুতিকে আবার কি বলা হয়, যেহেতু অভিকর্ষজ টানে এই চ্যুতি সৃষ্টি হচ্ছে, একে গ্র্যাভিটি ফল্ট বলা হয়। এই চ্যুতির ফলে ভূপৃষ্ঠের যে পূর্ব অবস্থা ছিল, মানে এই যে একটা মূল ভূখণ্ড ছিল বা ভূপৃষ্ঠ ছিল, সেখানকার যা আয়তন পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, এর আয়তনটা আরো বৃদ্ধি পাচ্ছে। মানে যখনই ভূস্খলন বা স্থানচ্যুত হচ্ছে তখন এর আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। পূর্বে এর আয়তন এতটা ছিল,
কিন্তু যখন চ্যুতি ঘটলো, চ্যুতি ঘটার ফলে একটা ভূখণ্ড আরেকটা ভূখণ্ড থেকে দূরে সরে এর আয়তনটা বৃদ্ধি পেল। তার মানে প্রসারণ বলের ফলে কি হচ্ছে, চ্যুতি ঘটলে তার ক্ষেত্রফলের বিস্তার বৃদ্ধি পায়, এবং সংনমন বলের ফলে পূর্বে যে ভূমিরূপ ছিল, এতটা আয়তন ছিল বা এতটা এই দৈর্ঘ্য ছিল, কিন্তু যখনই চ্যুতি বা ভূস্খলন ঘটলো এর আয়তনটা কিছুটা হ্রাস পেয়েছে, বা বিলোম চ্যুতির ফলে কি হচ্ছে, এর আয়তনটা বা এই যে ক্ষেত্রফল সেটা কমে আসছে। এটা ছিল পূর্বের অবস্থা। কিন্তু যখন চ্যুতি ঘটেছে, চ্যুতি ঘটার ফলে এই যে ক্ষেত্রফল সেটা ক্রমশ হ্রাস পেয়েছে। তাহলে বিলোম চ্যুতির ফলে কি হয়, বা সংকোচন বলের বা সংনমন বলের ফলে চ্যুতির ক্ষেত্রফল হ্রাস পায়, এবং প্রসারণ বলের ফলে চ্যুতির ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এটা গেল চ্যুতি গঠনের প্রক্রিয়া। এরপর দেখে নিই আমরা চ্যুতি সৃষ্টির কারণ, কজেস অফ ফল্ট ফরমেশন। মানে কি কি পদ্ধতিতে তো দেখলাম চ্যুতি সৃষ্টি হয়, কি কি কারণে, যে ভূ আলোড়নজনিত কারণগুলো রয়েছে, সেই ভূ আলোড়নজনিত কারণের ফলে কিভাবে চ্যুতি সৃষ্টি হয়। প্রথমত গিরিজনী প্রক্রিয়া। গিরিজনী প্রক্রিয়ার ফলে আমরা কি জানি, ভঙ্গিল পর্বত তৈরি হয়। কিন্তু ভঙ্গিল পর্বত তৈরি হওয়ার ফলেও সংকোচন যে বল রয়েছে, সেই সংকোচন বলের ফলেও ভঙ্গিল পর্বত যখন সৃষ্টি হচ্ছে তার মধ্যে তো কিছু তো ফাটল বা ক্র্যাক সৃষ্টি হচ্ছে। সেই ক্র্যাক সৃষ্টি হওয়ার ফলে এই যে মাঝ বরাবর শিলাস্তরের মধ্যে ফাটল ক্র্যাক সৃষ্টি হয়ে শিলা ক্রমশ ভাঁজ পেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে। কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার মধ্যেও তো ফাটল বা ক্র্যাকের সৃষ্টি হয়। এইভাবেও গিরিজনী আলোড়নের ফলে চ্যুতির সৃষ্টি হয়। যেমন আমরা জানি হিমালয় পর্বত, সেখানে বিভিন্ন রকম কি হয়েছে, সংকোচন বলের ফলে বিভিন্ন রকম থ্রাস্ট দেখা গেছে, যেমন মুড়ি থ্রাস্ট, পাঞ্জাল থ্রাস্ট, কাশ্মীর হিমালয়ে বেশিরভাগ দেখা যায় থ্রাস্ট গুলো, বাউন্ডারি থ্রাস্ট, বিভিন্ন রকম থ্রাস্ট সৃষ্টি হয়েছে। সেখানে সাহিত্য ভাঁজের ফলেও একটা ভাঁজের উপর যখন অবস্থান করে তাদের মাঝ বরাবর বা স্তরাইন বরাবর কি দেখা যায়, ফাটল দেখা যায়। সেই ফাটলটাকেও আমরা চ্যুতি বলে জানি। তার মানে গিরিজনী আলোড়নের ফলেও চ্যুতি গঠিত হয়। কিন্তু ময়ীভাবক আলোড়নের ফলে চ্যুতি মেনলি ডেভেলপ হয় বা গঠিত হয়। কিভাবে, এখানে দেখছো যে আমরা জানি মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে, পৃথিবী ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র থেকে বাইরে চলে যায়, ব্যাসার্ধ বরাবর তৈরি হয়। মহীভাবক আলোড়নের ফলে একটা ভূপৃষ্ঠ যখন আরেকটা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে যাচ্ছে, এই যে মূল ভূপৃষ্ঠ রয়েছে সেখানে যদি মহীভাবক আলোড়ন ঘটে তাহলে কি হবে, একটা ভূপৃষ্ঠ আরেকটা থেকে ক্রমশ উত্থিত হবে, এবং বা একটা ভূখণ্ড আরেকটা ভূখণ্ড থেকে ক্রমশ নিমজ্জিত হবে। তাহলে কি হবে তৈরি, চ্যুতির ফলে এখানে দেখায়, যদি এখানে ক্রমশ ঊর্ধ্বচাপ দেওয়া হচ্ছে, ঊর্ধ্বচাপের কি কারণে মহীভাবক আলোড়ন সৃষ্টি হয় সেটা তোমরা এর আগে যে ভিডিও আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যে অন্তর্জাতিক প্রক্রিয়া রয়েছে সেগুলো দেখে নেবে, তাহলে বিষয়টা তোমাদের আরো স্পষ্ট হবে। তাহলে যখন ঊর্ধ্বমুখী চাপ হচ্ছে বা কোথাও এখানে যদি অধোমুখী বা নিম্নমুখী চাপ দেওয়া হয়, তাহলে এই যে একটা স্লাস্তর রয়েছে, সেই স্লাস্তরের মাঝ বরাবর একটা অংশ যখন আরেকটা অংশ থেকে নিচে নেমে যাচ্ছে, এখানের মধ্যে কি হচ্ছে, একটা ফাটল বা দারণ সৃষ্টি হচ্ছে। এই দারণের ফলে একটা অংশ আরেকটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে চ্যুতির সৃষ্টি হচ্ছে। এই যে মাঝ বরাবর বা এইখানে যে নিম্নচাপ দেওয়া হলো বা এটা ঊর্ধ্বচাপের ফলেও এই যে শিলাস্তরটা রয়েছে, এই শিলাস্তরটা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে বা উপরে উঠে গেছে, আর এখানকার শিলাস্তরটা ক্রমশ নিম্নমুখী হয়ে নিচে উঠে গেছে। ফলে কি হচ্ছে, এই যে কেন, কারণ এখানে তো দারণ সৃষ্টি হয়েছে বা চ্যুতির সৃষ্টি হয়েছে, সেই চ্যুতির ফলে বা মহীভাবক আলোড়নের ফলেও কি হচ্ছে, চ্যুতির সৃষ্টি। এই মাঝ বরাবর একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে স্থানচ্যুত হয়েছে এবং চ্যুতির সৃষ্টি হয়েছে। এইভাবেও গিরিজনী এবং মহীভাবক আলোড়নের ফলেও চ্যুতির সৃষ্টি হয়। এছাড়া কি রয়েছে, পাত সংস্থান।
এটা তো তোমরা পাত জিনিসটা আগেই পড়ে এসেছো, সেখানে নতুন করে কিছু বলার নেই। তবে পাতের ফলে কিভাবে চ্যুতির সৃষ্টি হয় সেটা দেখে নিই আমরা। পাতের ফলে সাধারণত একটা পাত বা প্লেট যখন পরস্পরের অভিমুখী হয় তখন কি বল কাজ করছে? এখানে সংকোচন বল বা সংনমন বল কাজ করছে, পরস্পর অভিমুখী হচ্ছে, যেখানে আমরা কি বলছি অভিসারী পাত। আরেকটা কি, একটা পাত যখন আরেকটা পাত থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, এখানটা কি বলি আমরা প্রতিসারী পাত। মানে একটা পাত আরেকটা পাতে থেকে দূরে সরে গেলেও ফাটলের সৃষ্টি হবে, একটা পাত আরেকটা পাতের কাছাকাছি এলেও এখানে ফাটল সৃষ্টি হবে তাদের মধ্যে সংঘর্ষের ফলে। আরেকটা কি হচ্ছে নিরপেক্ষ পাত, একটা পাত আরেকটা পাত পরস্পর একে অপরকে ক্রস করে যাবে বা ঘেঁষে চলে যাবে, কিন্তু কেউ কারো উপরে চাপবে না বা কেউ কাউকে দূরে সরে যাবে না, মানে এরা পরপর পাশাপাশি সরে চলে যাচ্ছে, এটাকে কি বলি আমরা নিরপেক্ষ পাত। যেখানে আমরা কি দেখেছি সান আন্দ্রে যে রয়েছে গ্রেট ফল্ট, সেই গ্রেট ফল্ট লাইন বরাবর এটা সাধারণত নিরপেক্ষ পাতের ফলে সৃষ্টি হয়। তবে সবচেয়ে ভয়ানক বা ভূমিকম্প প্রবণ হচ্ছে এই নিরপেক্ষ পাত, এবং এখানে সবচেয়ে বেশি চ্যুতি সৃষ্টি হয়। এই যে পাতের পরস্পর সঞ্চলন বা অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ পাতের চলনের ফলে স্ল্যাবসের মধ্যে ফাটল সৃষ্টি হয় বা ক্র্যাক ডেভেলপমেন্ট হয়, এর ফলেও চ্যুতির সৃষ্টি হয়। তাহলে চ্যুতির সৃষ্টির আমরা কারণ দেখে নিলাম, কি কি কারণে চ্যুতির সৃষ্টি হয়। প্রথমত হচ্ছে গিরিজনী আলোড়ন, দ্বিতীয়ত হচ্ছে মহীভাবক আলোড়ন, তৃতীয়ত হচ্ছে পাত সংস্থান। এই পাত সংস্থান বা সঞ্চালনের ফলেও সাধারণত চ্যুতির সৃষ্টি হয়। এরপর দেখে নিই চ্যুতির বিভিন্ন যে উপাদান, সেই উপাদানগুলো কি কি। একটা চ্যুতি কি কি উপাদান নিয়ে গঠিত হয়, তার স্ট্রাকচারের মধ্যে কি কি অংশ থাকতে পারে। ভাঞ্জে যেমন আমরা আগে দেখে নিয়েছি, ভাঞ্জে কি ছিল, ভাঞ্জেও একটা ভূমিরূপের মধ্যে কি কি উপাদান নিয়ে ভাঁজ সৃষ্টি হয়, কি করে চিনবো যেটা ভাঁজ সৃষ্টি হয়েছে। ঠিক সেই রকম ভাবেও চ্যুতির মধ্যেও কি রয়েছে, বিভিন্ন রকম উপাদান রয়েছে, যেটাকে আমরা চ্যুতি শনাক্ত করতে আমাদের সহজ হয়ে যায়, এবং চ্যুতির বিভিন্ন উপাদান নিয়ে একটা ভূমিরূপ গঠিত হয়। সেই উপাদানগুলো কি কি দেখে নিই। প্রথমত রয়েছে চ্যুতি তল, আমরা ভাঁজের ক্ষেত্রেও পড়েছি, ভাঁজের সেরকম তল ছিল, অক্ষ ছিল, ঠিক সেরকম ভাবেও চ্যুতি রয়েছে চ্যুতি তল। চ্যুতি তল জিনিসটা কি, যে তল বরাবর চ্যুতি ঘটে, অর্থাৎ যে তল বরাবর একটা ভূস্তর বা ভূখণ্ড আরেকটা ভূখণ্ড থেকে ক্রমশ দূরে সরে যায়, বা একটা অংশ আরেকটা অংশের উপর চেপে যায় ওভারল্যাপ করে, বা কি হয় পাশাপাশি ঘর্ষণের ফলে দূরে সরে যায়, সেটা হচ্ছে চ্যুতি তল। এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামের মধ্যে যে তল বরাবর একটা স্ল্যাব স্তর আর একটা স্ল্যাব স্তর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, সেই তলটাকেই বলা হচ্ছে চ্যুতি তল। এই চ্যুতি তল যখন এই একটা ভূখণ্ড আর একটা ভূখণ্ড পরস্পর ঘর্ষণের ফলে কি হয়, এখানে এবড়ো খেবড়ো অংশ তৈরি হয়, এই এবড়ো খেবড়ো অংশগুলোকে বলা হয় স্লিকেন সাইড। ঠিক আছে, চ্যুতি তল গেল। চ্যুতি রেখা, চ্যুতি রেখা কি, যে রেখা বরাবর একটা স্ল্যাব স্তর ঊর্ধ্বমুখী হয় আর একটা স্ল্যাব স্তর নিম্নমুখী হয়, সেই রেখা বরাবর এই যে একটা অনুভূমিক তল রয়েছে, একটা ঊর্ধ্ব স্তর রয়েছে, এই উপরের স্তর, সেই অনুভূমিক তল এবং চ্যুতি তল বরাবর যে একটা রেখা গিয়েছে, সেই রেখাটাই হচ্ছে চ্যুতি রেখা। চ্যুতি রেখা বা ফল্ট লাইন। চ্যুতির নতি কি, চ্যুতি তল বরাবর যে কোণ উৎপন্ন হয় ভূত্বকের মধ্যে, সেইটাকে বলা হচ্ছে চ্যুতির নতি, বা যে কোণে এখানে যে অনুভূমিক তল রয়েছে, সেই অনুভূমিক তল চ্যুতি তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করেছে বা যে কোণে হেলে থাকে, সেটাকে বলা হচ্ছে চ্যুতির নতি বা ডিপ। চ্যুতি তল, এটা চ্যুতি ফল্ট প্লেন, চ্যুতি রেখা ফল্ট লাইন, চ্যুতির আয়াম বা স্ট্রাইক। চ্যুতির আয়াম কি,
চ্যুতির যে অনুভূমিক তল রয়েছে এবং যে কাল্পনিক তল, সেই কাল্পনিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে সেই রেখাটাই বলা হচ্ছে চ্যুতির আয়াম। অর্থাৎ চ্যুতি যে অনুভূমিক তল এবং যে কাল্পনিক তল পরস্পরকে ছেদ করে সেটাকেই বলা হচ্ছে আয়াম বা স্ট্রাইক। চ্যুতি কোণ বা চ্যুতি কোণ জিনিসটা কি, যেটাকে আমরা বলছি হেড। হেড কি? উলম্ব তলের সঙ্গে চ্যুতি তল যে কোণে অবস্থান করে, উলম্ব তলের সাথে এই যে উলম্ব তল রয়েছে, এই উলম্ব তলের সাথে চ্যুতি যে কোণে অবস্থান করে, মানে এই যে চ্যুতি তল রয়েছে, চ্যুতি তল যে কোণে অবস্থান করছে সেই কোণটাকে বলা হচ্ছে হেড বা চ্যুতি কোণ। তাহলে চ্যুতি কোণ জিনিসটা কি? উলম্ব তলের সাপেক্ষে চ্যুতি তল, এই যে চ্যুতি তল রয়েছে সেই চ্যুতি তল যে কোণে অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে হেড বা চ্যুতি কোণ। এরপর ব্যবধি বা হিপ। ব্যবধি বা হিপ জিনিসটা কি? চ্যুতি যে শিলাস্তর বা একটা ঊর্ধ্বস্তূপ অধস্তূপের সাপেক্ষে কতটা দূরত্ব স্থানচ্যুত হয়েছে, এই যে অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব মানে একটা শিলাস্তর আরেকটা যে শিলাস্তর কতটা দূরে চ্যুতিগ্রস্ত হয়েছে বা স্থানচ্যুত হয়েছে, এই যে অনুভূমিক দূরত্ব, সেই অনুভূমিক দূরত্বকে বলা হচ্ছে চ্যুতির ব্যবধি বা হিপ। এরপর ক্ষেপ বা থ্রো কি? যেমন চ্যুতির ব্যবধিদের কি দেখলাম? অনুভূমিক দূরত্ব। ঠিক সেই রকম একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের সাপেক্ষে কতটা নিচে নেমেছে বা উলম্ব যে দূরত্ব কতটা নিচে নেমেছে, মানে এখানে যে দূরত্বটা রয়েছে, পূর্বে কি ছিল? এতটা উপরে দুদিনে ছিল, মূল শিলাস্তরটা ছিল, কিন্তু চ্যুতি ঘটার ফলে এটা কতটা নিচে নেমেছে, মানে উলম্ব যে দূরত্ব, সেই উলম্ব দূরত্বটাকেই বলা হচ্ছে ক্ষেপ। মানে ঊর্ধ্বস্তূপ অধস্তূপে থেকে কতটা নিচে নেমেছে বা উপরে উঠেছে তাদের যে উলম্ব দূরত্ব বা ব্যবধান, সেই ব্যবধানটাকে বলা হচ্ছে থ্রো বা ক্ষেপ। ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর। ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর কি? চ্যুতি ঘটার ফলে একটা শিলাস্তর মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে চ্যুতি ঘটে যাওয়ার ফলে কতটা সে হ্যাঙ্গিং অবস্থা রয়েছে, এই যে মূল শিলাস্তর, এই মূল শিলাস্তর থেকে যখন একটা শিলাস্তর স্থানচ্যুত হয়ে মূল শিলাস্তরের উপর ঝুলন্ত অবস্থায় বা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে সেটাকে বলা হচ্ছে শিলা ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর। অধস্তূপ কি? অধস্তূপ হচ্ছে মূল শিলাস্তরের যে অংশটা রয়েছে, যখন একটা শিলাস্তর স্থানচ্যুত হয়ে গিয়েছে আরেকটা শিলাস্তরের উপর অবস্থান করছে, যে শিলাস্তরের উপর অবস্থান করছে সেই শিলাস্তরটাকে বলা হচ্ছে পাদমূল প্রাচীর বা অধস্তূপ। মূল শিলাস্তরের উপর যখন একটা হ্যাঙ্গিং শিলাস্তর বা ঝুলন্ত প্রাচীর অবস্থান করছে, সেই মূল শিলাস্তরের অবস্থানটাই যে বলা হচ্ছে পাদমূল প্রাচীর বা অধস্তূপ। মানে একটা ঊর্ধ্বস্তূপের নিচে যে স্তূপটা রয়েছে সেটাকে বলা হচ্ছে অধস্তূপ। অধস্তূপটা মূল শিলাস্তরের সাথে লেগে থাকে, সে বিচ্ছিন্ন হয় না, কিন্তু ঝুলন্ত যে প্রাচীর সেই মূল শিলাস্তর রয়েছে স্থানচ্যুত শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সেটাকে বলা হচ্ছে ঝুলন্ত প্রাচীর। আর যেটা মূল শিলাস্তরের মধ্যেই থাকে সেটা বলেছে অধস্তূপ। এই ঊর্ধ্বস্তূপ আর অধস্তূপ যখন শিলাস্তরের মধ্যে স্থানচ্যুত যে হচ্ছে, যদি উলম্ব বরাবর হয় তাহলে কোনো ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপ গঠিত হয় না। যদি ভার্টিক্যালি তাদের মধ্যে হয় শিলার স্খলন বা চ্যুতি, একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় উলম্ব বরাবর, তখন কোনো ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপ গঠিত হয় না। এরপর দেখে নিই চ্যুতির বিভিন্ন শ্রেণী বিভাগ। কি কি পদ্ধতিতে আমরা চ্যুতিকে শ্রেণী বিভাগ করি সেই ভাগগুলো এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন পদ্ধতিতে একটা জ্যামিতিক আকারে হয়, একটা উৎপত্তি অনুসারে, মানে সৃষ্টির যে প্রক্রিয়া, সৃষ্টির প্রক্রিয়া ভিত্তিতেও কিভাবে চ্যুতিটা সৃষ্টি হয়েছে তার যে সৃষ্টি প্রক্রিয়া সেগুলোর ভিত্তিতেও চ্যুতিকে শ্রেণী বিভাগ করা যায়।
এর আগে আমরা কি দেখেছি, ভাঁজের বিভিন্ন রকম ভূমিরূপ রয়েছে, ঠিক সেই রকম ভাবে চ্যুতির ফলেও বিভিন্ন রকম ভূমিরূপ গঠিত হয়। প্রথমত চ্যুতি শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। এই যে চ্যুতির শ্রেণী বিভাগ একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের। এখান থেকে তোমাদের পরীক্ষায় হয়তো আসতে পারে স্বাভাবিক চ্যুতি কাকে বলে এবং স্বাভাবিক চ্যুতি আর বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য কি, হয়তো এটা তোমাদের 5 নম্বর বা 3 নম্বর আসতে পারে। এগুলো সংজ্ঞা আকারে আসতে পারে, থ্রাস কি, ন্যাপ কি, বিভিন্ন রকম চ্যুতিগুলো। চ্যুতির বিভিন্ন শ্রেণী বিভাগের মধ্যে দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে জ্যামিতিক অনুসারে। উৎপত্তি অনুসারে চ্যুতি আমরা 4 ধরনের চ্যুতি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অনুলোম চ্যুতি, একটা বিলোম চ্যুতি, একটা থ্রাস, একটা ন্যাপ। ঠিক সেই রকম ভাবে জ্যামিতিক অনুসারে চ্যুতিকে আরো 3 ভাগে ভাগ করছি। সেখানে হচ্ছে প্রকৃত সরণ বা স্খলনের ভিত্তিতে কিভাবে একটা চ্যুতি আরেকটা অংশ থেকে সরে যাচ্ছে, পরস্পর স্খলিত হচ্ছে, সেই স্খলনের ভিত্তিতে চ্যুতিকে 3 ভাগে ভাগ করছে। একটা আয়ামী স্খলন, একটা নতি স্খলন, একটা তির্যক স্খলন। নকশার ভিত্তিতে বিভিন্ন রকম যে চ্যুতির গোষ্ঠী রয়েছে, সেই চ্যুতি গোষ্ঠীর মধ্যে নকশার ভিত্তিতে মানে তাদের নকশা যে রয়েছে আকৃতির মধ্যেও কিভাবে চ্যুতিটা দেখতে মনে হচ্ছে, সেই ভিত্তিতে চ্যুতিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সমান্তরাল চ্যুতি, একটা আনেসেলো চ্যুতি, একটা সোপান চ্যুতি ও পরীক্ষা চ্যুতি, একটা পরিধি চ্যুতি, ওড়িয়ে চ্যুতি। তাহলে এগুলো গেল নকশার ভিত্তিতে। একটা নতির ভিত্তিতে মানে কত নতি করে বা কোণ করে, নতি যে কোণ রয়েছে আমরা পড়েছি, চ্যুতির যে নতি, সেই নতির ভিত্তিতে 2 ধরনের চ্যুতি হয়, একটা উচ্চ কোণ চ্যুতি, একটা হ্রস্ব কোণ চ্যুতি। চলো এগুলো দেখে নি কি কি। প্রথমে দেখে নি উৎপত্তি অনুসারে চ্যুতির শ্রেণী বিভাগ। উৎপত্তি অনুসারে সাধারণত অনুলোম চ্যুতি এবং বিলোম চ্যুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুলোম চ্যুতি কি? এই যে অনুলোম চ্যুতি ভূপৃষ্ঠে যখন প্রসারণ জনিত বল ফলে কি হচ্ছে, একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং শিলাস্তরের স্খলন ঘটছে। এর ফলে যে চ্যুতির সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুলোম চ্যুতি। এটা হবে অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি। স্বাভাবিক চ্যুতি কি? যে চ্যুতির ফলে মূল শিলাস্তরে যে অংশ রয়েছে ক্রমশ প্রসারণ বা টান জনিত বলের ফলে, এছাড়া অভিকর্ষজ টানের ফলে যে চ্যুতি সৃষ্টি হয় তাকে কি বলে? অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি বা নরমাল ফল্ট। যেহেতু অভিকর্ষজ টানের প্রভাবে এই চ্যুতি সৃষ্টি হয়, তার এর আরেকটা কি নাম হচ্ছে গ্র্যাভিটি। তাহলে অনুলোম চ্যুতির আরেকটা কি নাম হচ্ছে গ্র্যাভিটি ফল্ট। যেহেতু অভিকর্ষের সাপেক্ষে বা অভিকর্ষ দিক অনুসারে এই চ্যুতি ঘটছে, মানে অভিকর্ষজ টানের ফলে এই চ্যুতি ঘটছে বলে একে কি বলা হচ্ছে অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি বা গ্র্যাভিটি ফল। এই চ্যুতির ফলে সাধারণত মূল যে শিলাস্তরের পূর্ব যে অবস্থা ছিল, যে ক্ষেত্রফল ছিল, সেই ক্ষেত্রফলটা পূর্বের থেকে বৃদ্ধি পাচ্ছে। মানে এই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, পূর্বে হয়তো এতটা ছিল, যদি ধরে নিই এটা আমি, পূর্বে এতটা অংশ জড়িত ছিল মূল শিলাস্তর থেকে, কিন্তু যখন চ্যুতি ঘটে গেল তখন কি হচ্ছে, সেটা আয়তনে আরো বেড়ে গেল বা এই যে ক্ষেত্রফলটা সেটা বিস্তার লাভ করলো। এবং স্বাভাবিক চ্যুতি যে এই যে নতির মান সেটা সাধারণত বেশি হয়, সাধারণত 60 ডিগ্রি হতে পারে। তাহলে স্বাভাবিক চ্যুতির ফলে কি হচ্ছে, ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধি পাচ্ছে, চ্যুতির নতির মান বেশি হয়। এটা গেল স্বাভাবিক চ্যুতি। ঠিক এর উল্টো সেটা কি বিলোম চ্যুতিকে আমরা কি বলি, রিভার্স ফল্ট। সাধারণত এখানে কি কাজ করে, এখানে সংকোচন বা সংনমন বলের ফলে যখন পার্শ্ব চাপ বল বৃদ্ধি পায় বা সংনমন বল যখন বেশি হয়, তখন কি হয়, একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের উপর চেপে যায় বা অধিরোপণ করে বা স্থানচ্যুত হয়ে একটা শিলাস্তর আরেকটার উপর অবস্থান করে
তাকে কি বলছি? বিলম্ব চ্যুতি বা বিপরীত চ্যুতি। যেহেতু এই চ্যুতি অভিকর্ষের বিপরীতে কাজ করে, সেই জন্য একে বলা হয় বিপরীত চ্যুতি বা রিভার্স ফল্ট। এই চ্যুতির ফলে কি হচ্ছে, পূর্বে যে ভূমিরূপ ছিল সেই ভূমিরূপের থেকে যখন বিলম্ব চ্যুতি ঘটে এর ক্ষেত্রফল হ্রাস পায় এবং চ্যুতির যে নতি রয়েছে সেই নতির মানটা অনুলম্ব চ্যুতির থেকে কম, সেটা 45 ডিগ্রি হতে পারে। 45 ডিগ্রি থেকে যখন কম হয়ে যায় তখন কি হয়, থ্রাস চ্যুতি গঠিত হয়। থ্রাস চ্যুতি কখন গঠিত হয়? যখন বিলম্ব চ্যুতি বা রিভার্স ফল্টের ফলে সংকোচন বল যখন আরো বেশি হয়, সেটা যখন আরো বৃদ্ধি পায়, তখন শিলাস্তরে যে ফাটল বা চ্যুতি বরাবর আরেকটা শিলাস্তরের উপর অধিরোপণ হয় বা চেপে যায় বা প্রতিস্থাপন হয়, তখন কি সৃষ্টি হয়? থ্রাস। এখানে সংকোচন বল ক্রমশ বৃদ্ধি পায়। এখানে সংকোচন বলটা কি হচ্ছে, ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে, ফলে একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের উপর অবস্থান করছে, ফলে অনেকটা যে এই যে ঝুলন্ত প্রাচীর রয়েছে অধস্তূপের উপর বা পাদমূল প্রাচীরের উপর হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, ঝুলন্ত, তাকে আমরা কি বলছি? থ্রাস। থ্রাসে সব সময় যে কৌণিক মান রয়েছে সেটা 45 ডিগ্রি কম হবে। 45 ডিগ্রি কম হওয়ার ফলে থ্রাস গঠিত হয়। এই 45 ডিগ্রি মান এর সব সময় কি হবে? কম হবে, কম। তাকে কি বলবো আমরা? থ্রাস চ্যুতি। যেমন থ্রাস চ্যুতির উদাহরণ কি হচ্ছে, কাশ্মীর যে হিমালয় রয়েছে সেখানে রয়েছে মুড়ি থ্রাস, এছাড়া পাঞ্জাল থ্রাস, এগুলো হচ্ছে থ্রাস চ্যুতির প্রকৃত উদাহরণ। থ্রাস চ্যুতির ফলে যখন আরো সংকোচন বল যখন বৃদ্ধি হয়, মানে আরো যখন আমি সংকোচন বল বৃদ্ধি করা হচ্ছে, তখন কি হচ্ছে, এই যে একটা শিলাস্তরের ফাটল বরাবর, আমরা ভাঁজের ক্ষেত্রে পড়ছি সাহিত্য ভাঁজ, সেই সাহিত্য ভাঁজে কি হচ্ছে, মাঝ বরাবর এই যে ভাঁজের অক্ষ রয়েছে সেই ভাঁজের অক্ষ বরাবর ফাটলের সৃষ্টি হয়, এবং ফাটলের সৃষ্টি হওয়ার ফলে মূল যে শিলাস্তর আরেকটা যে শিলাস্তর পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। যখন সংকোচন বল বৃদ্ধি করা হচ্ছে আরেকটা শিলাস্তরে, অত্যাধিক সংকোচন বলের বৃদ্ধি পাওয়ার ফলে শিলাস্তরের স্তরায়ন বরাবর তল বরাবর সাহিত্য ভাঁজ আমরা জানি একটা ভাঁজ আরেকটার উপর প্রায় সমান্তরালে বা হরাইজন্টালি অবস্থান করে, এই যে ভাঁজ রয়েছে সেটা ক্রমশ দূরে সরে যায় মূল শিলাস্তর থেকে প্রায় 1.5 কিমি মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে কি সৃষ্টি করে? ন্যাপ সৃষ্টি করে। ন্যাপ সম্বন্ধে তোমাদের আগেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, ভাঁজের চ্যাপ্টারে তোমরা দেখে নেবে। ন্যাপ জিনিসটা কি? ন্যাপের কথা অর্থই হচ্ছে চাদর, যেটা ফরাসি শব্দ থেকে এসেছে। ন্যাপটা তোমরা দেখে নেবে। তাহলে চ্যুতির ফলে ন্যাপটাও কিন্তু সাধারণত থ্রাস চ্যুতির ফলে সৃষ্টি হয়, যেখানে সংকোচন বল ক্রমশ বৃদ্ধি করা হয়। তাহলে উৎপত্তির ভিত্তিতে আমরা কয় ধরনের চ্যুতি পেলাম? 4 ধরনের। একটা হচ্ছে অনুলম্ব চ্যুতি, যার নাম হচ্ছে স্বাভাবিক চ্যুতি বা নর্মাল ফল্ট, আর একটা হচ্ছে বিলম্ব চ্যুতি বা রিভার্স ফল্ট, একটা থ্রাস, একটা ন্যাপ। তাহলে উৎপত্তি থেকে ভিত্তিতে এগুলো গেল 4টা চ্যুতি। আরেকবার তোমরা দেখে নাও চ্যুতিটা, যেহেতু উৎপত্তি অনুসারে তোমাদের চ্যুতির শ্রেণী বিভাগটা আসা একটা চান্স রয়েছে, এটা তোমরা ভালোভাবে বুঝে নাও। নর্মাল চ্যুতিটা জিনিসটা কি? সাধারণত প্রসারণ বা অভিকর্ষ যে টানের ফলে পরস্পর দূরে গিয়ে একটা শিলাস্তর যখন একটা শিলাস্তর থেকে দূরে সরে যে চ্যুতির সৃষ্টি হবে, সেটা ফলে কি হচ্ছে? স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হচ্ছে। আবার বিলম্ব চ্যুতি কি? সংকোচন বল যখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বা সংকোচন বলের বৃদ্ধি পাওয়ার ফলে একটা শিলাস্তর আরেকটা শিলাস্তরের উপর চেপে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? যেহেতু অভিকর্ষের বিপরীতে কাজ করছে, মানে ঊর্ধ্বমুখী হচ্ছে, ফলে কি হচ্ছে? বিলম্ব চ্যুতির সৃষ্টি হয়েছে। বিলম্ব চ্যুতির কোণের পরিমাণ যখন আরো কমে যায় বা 45 ডিগ্রি কমে হয়ে যায়, মানে একটা আরেকটার উপর ওভারল্যাপ করে, তখন কি হয়? থ্রাস। ঠিক থ্রাসের পর যখন আরো সেটা সংকোচন বলের বৃদ্ধি পাওয়ার ফলে পরস্পর থেকে দূরে সরে প্রায় 1.5 কিমি মতো দূরে সরে গিয়ে মূল রাস্তা থেকে, সেটাকে কি বলছি আমরা? ন্যাপ।
এইভাবে 4টি গেল আমাদের উৎপত্তির ভিত্তিতে চ্যুতির শ্রেণী বিভাগ। স্বাভাবিক চ্যুতি এবং বিলম্ব চ্যুতির মধ্যে পার্থক্য। স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতি, এদের মধ্যে যে পার্থক্য সেটা একটা গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসতে পারে, হয়তো 3 নম্বর হিসেবে এলো। স্বাভাবিক চ্যুতি এবং বিলম্ব চ্যুতির মধ্যে যে পার্থক্য সেটা লেখো। তাহলে চ্যুতি যে সরণ বা স্খলন, স্বাভাবিক চ্যুতিতে কি হয়? স্বাভাবিক চ্যুতিতে চ্যুতি তল বরাবর ঊর্ধ্বস্তূপের আপেক্ষিক সরণ ঘটে এবং অধস্তূপ অপেক্ষা নিচে নেমে যায়। তোমরা এখানে দেখতেই পেয়েছো, এখানে কি হচ্ছে, একটা যে এই যে ঊর্ধ্বস্তূপটা রয়েছে অধস্তূপে থেকে নিচে নেমে যাচ্ছে এবং এর ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। এবং বিলম্ব চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, অধস্তূপের উপরে উঠে যাচ্ছে। এই যে ঊর্ধ্ব প্রাচীর রয়েছে, সেই ঊর্ধ্ব প্রাচীরটা, এটা অধস্তূপের উপরে উঠে যাচ্ছে বিলম্ব চ্যুতির ক্ষেত্রে। ভূ আলোড়নজনিত বল, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, টান বা প্রসারণ বল কাজ করছে, কিন্তু বিলম্ব চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, সেটা সংকোচন বল বা সংনমন বলের কাজ করছে। সংনমন বলের ফলে বিলম্ব চ্যুতি সৃষ্টি হচ্ছে এবং টানের ফলে বা প্রসারণ বলের ফলে স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক চ্যুতি যেহেতু অভিকর্ষের সাপেক্ষে বা অভিকর্ষের দিক অনুসরণ করে, তাই একে গ্র্যাভিটি ফল্ট বলে। কিন্তু বিলম্ব চ্যুতি কি করছে, অভিকর্ষের বিপরীতে কাজ করছে, তাহলে একে কি বলছি আমরা? রিভার্স ফল্ট। তাহলে অভিকর্ষের ভিত্তিতে স্বাভাবিক চ্যুতি কেমন কাজ করছে? গ্র্যাভিটি অনুসারে, সেই জন্য নাম হচ্ছে, আরেকটা নাম গ্র্যাভিটি ফল্ট। এবং বিলম্ব যে চ্যুতি রয়েছে সেটা অভিকর্ষের বিপরীতে কাজ করে বলে এর নাম হচ্ছে রিভার্স ফল্ট। চ্যুতি যে নতি কোণ যে রয়েছে, চ্যুতির নতি সবসময় বেশি হয়। তোমাদেরকে আগে বললাম স্বাভাবিক চ্যুতিতে নতি যে মান সেটা সবসময় বেশি হবে, প্রায় 60 ডিগ্রি। কিন্তু বিপরীত চ্যুতিতে কি দেখলাম, নতির মানটা কি রয়েছে, কম রয়েছে, তো 45 ডিগ্রি। নতি যদি কম হয় তাহলে ব্যবধি এবং যে কোণ রয়েছে সেটা বেশি হবে। এই চ্যুতির যে নতি রয়েছে, এই চ্যুতির নতির পরিমাণ অধিক হয়, তাই চ্যুতির যে কোণ রয়েছে এবং ব্যবধির পরিমাণটা কমে যায়। কিন্তু বিপরীত চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, নতির মান যেহেতু কম, তাই চ্যুতির যে কোণ রয়েছে, চ্যুতি কোণ এবং ব্যবধির যে পরিমাণ সেটা বেশি হয়। মানে নতির সাথে চ্যুতি কোণ এবং ব্যবধির একটা বিপরীত সম্পর্ক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ভূমির ঢাল, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে কি হবে, ভূমির ঢাল নতির দিকে হবে এবং বিপরীত চ্যুতির ক্ষেত্রে ভূমির ঢাল কোন দিকে হচ্ছে, নতির বিপরীতে। নতির বিপরীতে ভূমির ঢাল রয়েছে, মানে উল্টো। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে নতির দিকে রয়েছে। ক্ষেত্রফল, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে, মানে এর আয়তন বেশি। কিন্তু বিপরীত চ্যুতির ক্ষেত্রে কি হচ্ছে, আয়তনটা কম, মানে এর আয়তন ক্রমশ কমে আসছে বিপরীত চ্যুতির ক্ষেত্রে। কি রকম ভূমিরূপ গঠিত হয়? স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে খাড়া ঢাল যুক্ত ভৃগু ভূমিরূপ গঠিত হয়, কিন্তু বিপরীত চ্যুতির ক্ষেত্রে ঝুলন্ত ভৃগু। এখানে দেখতেই পাচ্ছ এটা স্বাভাবিক ঢাল, তাই তো? স্বাভাবিক ঢাল বরাবর যে চ্যুতিটা ঘটছে, এখানে স্বাভাবিক ঢাল, একটা স্বাভাবিক ঢাল বরাবর চ্যুতি ঘটছে, ফলে এখানে একটা ভৃগু সৃষ্টি হচ্ছে। কিন্তু বিপরীত চ্যুতিতে ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ঝুলন্ত প্রাচীরের মতো মনে হচ্ছে একটা আর একটার উপর হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। এই শিলাস্তরটা এই শিলাস্তরের উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে, মানে ঝুলে আসছে। এখানে ঝুলন্ত প্রাচীরের মতো অবস্থান করছে বিলম্ব চ্যুতির ক্ষেত্রে। তাহলে কি সৃষ্টি হচ্ছে, এখানে ঝুলন্ত ভৃগু সৃষ্টি হচ্ছে। এখানে ভৃগুটা ঝুলন্ত অবস্থায়, মানে হচ্ছে এটার উপর ঝুলছে। বিলম্ব চ্যুতির ক্ষেত্রে, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক খাড়া ঢাল অনুসারে ভৃগু সৃষ্টি হচ্ছে। এইগুলো গেল স্বাভাবিক এবং বিলম্ব চ্যুতির মধ্যে পার্থক্য। এরপর দেখে নি জ্যামিতিক শ্রেণী বিভাগ। জিওমেট্রিক যে শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো
প্রথমত আছে প্রকৃত স্মরণ বা স্খলনের ভিত্তিতে। প্রকৃত স্মরণ বা স্খলনের ভিত্তিতে চ্যুতিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা আয়াম স্খলন চ্যুতি, একটা নতি স্খলন চ্যুতি, আর একটা তির্যক স্খলন চ্যুতি। আয়াম স্খলন চ্যুতিটা কি? যখন চ্যুতি তল বরাবর আয়ামকে অনুসরণ করবে, মানে একটা চ্যুতি আর একটা পাশাপাশি চলে যাবে, মানে এই চ্যুতি তল যে রয়েছে, এই যে চ্যুতি তল, এই তল বরাবর যখন একটা পাশে চলে যাবে তখন সেটা বলা হবে আয়াম স্খলন চ্যুতি। এখানে দেখতেই পাচ্ছ এই চ্যুতিটা এদিকে চলে যাচ্ছে বা এটা এদিকে চলে আসছে, আয়াম স্খলন চ্যুতি। স্ট্রাইক, স্লিপ, ফল্ট। আয়াম স্খলন চ্যুতিকে বলা হয় স্ট্রাইক, স্লিপ, ফল্ট। এই চ্যুতি আবার 2 রকম হতে পারে, একটা বাম হাতি স্খলন আর একটা ডান হাতি। যদি বাম হাতটা স্খলন হয়, মানে চ্যুতি যখন ঘটছে বা চ্যুতি যে এই যে চ্যুতি তল রয়েছে, একটা চ্যুতি যখন যদি বাঁ দিকে তার স্খলনটা যদি বেশি হয় বা বাঁ দিকে স্খলন যদি ঘটে, তাহলে হচ্ছে আয়াম বরাবর যখন বাঁ দিকে স্খলন ঘটবে সেটাকে বলছে বাম হাতি স্খলন। আর যদি ডান দিকটা যদি প্রবল হয় বা ডান দিকে যদি স্খলন ঘটে সেটাকে বলা হয় ডান হাতি আয়াম স্খলন চ্যুতি। এরপর আসছে নতি স্খলন চ্যুতি। চ্যুতির স্খলন যখন নতি বরাবর হবে, মানে উপর নিচে হবে, উপর নিচে যখন চ্যুতি ঘটবে, এই উপর নিচে যখন চ্যুতি ঘটছে বা নতিকে যখন অনুসরণ করছে তখন সেটাকে বলা হচ্ছে নতি স্খলন চ্যুতি। এরপর আসছে তির্যক স্খলন চ্যুতি। তির্যক স্খলন চ্যুতি কিছুটা আয়ামকে অনুসরণ করে, কিছুটা আবার নতিকে অনুসরণ করে। এই 2 রকম স্খলনের ফলে কি হচ্ছে, চ্যুতিটা কিছুটা তির্যক ভাবে বেঁকে যাচ্ছে বা অনেকটা তির্যক ভাবে অবস্থান করছে, মানে চ্যুতির স্খলনটা তির্যক হয়ে যাচ্ছে, সেটাকে বলছি তির্যক স্খলন চ্যুতি। নতি স্খলন হচ্ছে ডিপ, স্লিপ, ফল্ট। তির্যকটা হচ্ছে অবলিক, স্লিপ, ফল্ট। তাহলে এগুলো গেল প্রকৃত স্মরণের ভিত্তিতে চ্যুতির শ্রেণী বিভাগ। এরপর দেখি নকশার ভিত্তিতে, মানে চ্যুতি গোষ্ঠী যে নকশা রয়েছে সেই নকশার ভিত্তিতে বিভিন্ন রকম চ্যুতি ঘটে। প্রথমত রয়েছে সমান্তরাল চ্যুতি। একটা চ্যুতি যখন সমান্তরাল ভাবে কাজ করে, মানে একটা যে তোমার শিলাস্তর গুলো রয়েছে, বিভিন্ন রকম যে শিলাস্তর রয়েছে, পরস্পর সমান্তরালে যখন চ্যুতি ঘটে, মানে একে অপরে যখন সমান্তরালে স্খলন ঘটছে, সেই স্খলনটাকে বলা হচ্ছে সমান্তরাল চ্যুতি। মানে একটা শিলাস্তর যখন আরেকটা শিলাস্তরের পরস্পর সমান্তরাল ভাবে স্থানচ্যুত হচ্ছে, একাধিক ভাবে শিলাস্তরগুলো এখানে দেখতেই পাচ্ছ, পরস্পর এরা কি করছে, প্যারালাল ভাবে অবস্থান করছে, সেটাকে কি বলা হচ্ছে সমান্তরাল চ্যুতি বা প্যারালাল ফল্ট। এরপর আছে আনেচেলন ফল্ট। যে চ্যুতিতে একটা চ্যুতির যেখানে প্রান্ত শেষ হচ্ছে ঠিক অন্য চ্যুতির প্রান্ত শুরু হচ্ছে, এর আংশিক এলাকা জুড়ে যখন অন্য একটা ফল্ট সৃষ্টি হচ্ছে, মানে একটা চ্যুতির প্রান্ত যেখানে শেষ, অন্য চ্যুতির সেখানে শুরু, প্রান্তীয় এলাকায় যখন আরেকটা ছোট বা আংশিক ভাবে স্খলন ঘটে তখন তাকে কি বলে, আনেসেলো চ্যুতি। অর্থাৎ যেখানে শিলাস্তরে যে স্থানচ্যুত হয়েছে সেই স্থানচ্যুত বরাবর যখন আরেকটা স্খলন বা ক্ষুদ্র ভাবে বা আংশিক ভাবে যে স্খলন ঘটে, সেই আংশিক ভাবে স্খলন ঘটার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে আনেসেলো চ্যুতি। এরপর দেখে নি সোপান চ্যুতি। সোপান মানে ওই জানো তোমরা ধাপ, সিঁড়ি বা স্টেপ। সোপান চ্যুতি জিনিসটা কি, এটা এক প্রকার হচ্ছে নর্মাল ফল্ট। এখানে তোমরা দেখেছো নর্মাল ফল্ট জিনিসটা কি, একটা শিলাস্তর যখন অধস্তূপটা কি হচ্ছে, এখানে যে শিলাস্তর রয়েছে ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীরটা নিচে নেমে যাচ্ছে অধস্তূপের তুলনায়, পরপর যখন একাধিক স্বাভাবিক চ্যুতি ঘটে এবং একটা ধাপের সৃষ্টি করে, সিঁড়ি যেমন ধাপ হয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে একটা সিঁড়ি ধাপের সৃষ্টি হয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ একাধিক স্বাভাবিক চ্যুতি রয়েছে, এটা এক একটা স্বাভাবিক চ্যুতি, যেখানে কি হচ্ছে
একাধিক স্বাভাবিক চ্যুতির ফলে একটা সিঁড়ি ধাপের ন্যায় ভূমিরূপে সৃষ্টি হয়েছে, তাকে বলে সোপান চ্যুতি। পৃথিবীর যে অভিকর্ষ যে টান এবং ক্রমশ প্রসারণজনিত বলের ফলে যখন একটা শিলাস্তরের মধ্যে একাধিক ফাটল বা চ্যুতির সৃষ্টি হওয়ার ফলে শিলাস্তরের একটা অংশ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে একটা সিঁড়ি ধাপের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে, তাকে কি বলে? সোপান চ্যুতি। এটা সাধারণত কোথায় দেখা যায়? একাধিক যে স্বাভাবিক চ্যুতি রয়েছে, একাধিক স্বাভাবিক চ্যুতির ফলে সাধারণত কি দেখা যায়? সোপান চ্যুতি। এখানে একাধিক স্বাভাবিক চ্যুতি, এখানে একটা স্বাভাবিক চ্যুতি, এখানে একটা স্বাভাবিক চ্যুতি, এইভাবে একাধিকভাবে যখন স্বাভাবিক চ্যুতি ঘটে যায় তখন কি বলে? সেটাকে সোপান চ্যুতি। এরপর আসছে পরীক্ষা চ্যুতি। দুই দিক থেকে যখন সোপান চ্যুতি একটা জায়গাতে মিলিত হয়, বা বলতে পারি দুই দিক থেকে যখন একাধিক স্বাভাবিক চ্যুতি পরস্পর এসে মিলিত হয় এবং একটা নিম্ন বা গ্রস্ত উপত্যকার মতো ভূমিরূপ সৃষ্টি করে, তখন তা কি বলে? পরীক্ষা চ্যুতি। মনে হচ্ছে একটা ট্রেঞ্চ যেমন থাকে, সেই ট্রেঞ্চের মধ্যে যেখানে সৈন্যরা কি করে বিভিন্ন যুদ্ধ প্রবণ যে এলাকা রয়েছে সেখানে কি করে তারা লুকিয়ে থাকে, চারিদিক থেকে ঘেরা থাকে, ঠিক সেই রকম ভাবেই একটা পরীক্ষা সৃষ্টি হয়। একাধিক স্বাভাবিক চ্যুতির মানে দুই দিক থেকে পরস্পর সমান্তরাল ভাবে যখন একাধিক স্বাভাবিক চ্যুতি পরস্পর এসে একটা জায়গাতে মিলিত হয়ে পরীক্ষা বা ট্রেঞ্চের সৃষ্টি করে, তাকে কি বলে? পরীক্ষা চ্যুতি। এটা পরীক্ষা চ্যুতি যখন সব সময় দুটি যে সোপান চ্যুতি রয়েছে সেই সোপান চ্যুতির মাঝে ঘটে, সোপান চ্যুতি ছাড়া পরীক্ষা চ্যুতি সৃষ্টি হতে পারে না। এরপর দেখে নি পরিধি চ্যুতি। পরিধি মানে পৃথিবীর যে পরিধি আছে ঠিক সেই রকম ভাবে চ্যুতি শিলাস্তর যখন আংশিক ভাবে বা সামগ্রিক ভাবে বৃত্তচাপের মতো বা বৃত্তের ন্যায় যখন স্খলন ঘটে, তখন তাকে কি বলে? পরিধি চ্যুতি। মনে হচ্ছে একটা পরিধি বরাবর চ্যুতির স্খলন ঘটেছে বা শিলাস্তরের স্খলন ঘটেছে, একটা অংশ আরেকটা অংশ থেকে উপরে উঠে গেছে কিছুটা বা আংশিক ভাবে। এখানে যে একটা বৃত্তচাপের সৃষ্টি হয়েছে, এখানে একটা বৃত্তচাপের সৃষ্টি হয়েছে, মানে এটা ঊর্ধ্বমুখী হয়েছে আংশিক ভাবে বলো, মানে এটা সমান্তরালে বা সরল রেখায় না হয়ে আংশিক ভাবে বৃত্তচাপের ন্যায় বা বৃত্তের পরিধির ন্যায় শিলাস্তর স্থানচ্যুত হয়েছে বা চ্যুতি ঘটেছে বলে একে পরিধি চ্যুতি বা পেরিফেরাল ফল্ট বলে। পরিধি চ্যুতিটা তাহলে কি? যখন একটা চ্যুতির স্খলন সমান্তরাল বা সরলরেখায় না হয়ে কিছুটা বৃত্তের পরিধির ন্যায় বা বৃত্তচাপের ন্যায় শিলার স্থানচ্যুত হয় বা চ্যুতি ঘটে, তাকে পরিধি চ্যুতি বা পেরিফেরাল ফল্ট বলে। এরপর রয়েছে অরীয় চ্যুতি। অরীয় চ্যুতি বা রেডিয়াল ফল্ট। রেডিয়াল ফল্ট কি? যখন একাধিক চ্যুতি একটা কেন্দ্র থেকে মনে হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন হয়েছে বা কেন্দ্র থেকে বহিরাগত হয়েছে, তখন তাকে অরীয় চ্যুতি বলে বা রেডিয়াল ফল্ট বলে। মানে একটা রেডিয়াস থেকে চারিদিকে স্থানচ্যুত হয়েছে, সেই স্থানচ্যুত হয়ে যাওয়ার ফলে যে ভূমিরূপ গঠিত হয়েছে সেটাকে বলা হয়েছে রেডিয়াল ফল্ট। মনে হচ্ছে একটা কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং এর ফলে কি হয়? রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়। মানে একটা কেন্দ্র থেকে একাধিক নদী বাইরের দিকে কেন্দ্র বহির্মুখী হয়ে প্রবাহিত হয়, একে কেন্দ্র বহির্মুখী ফল্ট বা চ্যুতি বলা হয়। এরপর দেখে নি নদীর ভিত্তিতে দুই ধরনের শ্রেণী বিভাগ, একটা উচ্চ কোণ চ্যুতি, একটা হ্রস্ব কোণ চ্যুতি। উচ্চ কোণ মানে যে চ্যুতির ফলে উচ্চ কোণ বা নতির মানটা বেশি হয়, 45 ডিগ্রির বেশি। নতির মানটা কত? 45 ডিগ্রির বেশি হবে। এবং হ্রস্ব বা নিম্ন কোণ চ্যুতি কাকে বলে? যে চ্যুতির ফলে এই যে নতির মান, সেই নতির মানটা 45-এর কম হবে।
তাকে কি বলবো আমরা? হ্রস্ব কোণ চ্যুতি। উচ্চ কোণ চ্যুতিতে নতির মান 45 ডিগ্রির বেশি হবে এবং নিম্ন কোণ চ্যুতিতে নতির মান 45 ডিগ্রি কম হবে। এরপর ভূমিরূপ। চ্যুতির ফলে কি রকম ল্যান্ড ফর্ম গঠিত হয় সেগুলো দেখে নি। চ্যুতির ফলে প্রধানত প্রত্যক্ষভাবে যে ভূমিরূপটি গঠিত হয় সেটা হচ্ছে চ্যুতি ভিগু। একটা চ্যুতি গঠিত হওয়ার ফলে যে ভূমিরূপ বা যে প্রভাব দেখা যায় সে প্রত্যক্ষ প্রভাব হচ্ছে চ্যুতি ভিগু। অর্থাৎ চ্যুতি ঘটলে চ্যুতি ভিগু গঠিত হয়। চ্যুতির তল বরাবর, এই যে চ্যুতির তল বরাবর কি হচ্ছে, একটা যে ঊর্ধ্ব ক্ষেপ এবং অধক্ষেপের মধ্যে কি ব্যবধান তৈরি হয়েছে এবং খাড়া ঢালের সৃষ্টি হয়েছে, সেই খাড়া ঢাল বরাবর যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে, গঠিত হয়েছে, তাকে আমরা কি বলি? চ্যুতি ভিগু। চ্যুতির তল বরাবর যে খাড়া ঢাল, এটা তো চ্যুতি তল, চ্যুতির তল বরাবর যে খাড়া ঢালের সৃষ্টি হয়েছে তাকে আমরা কি বলি? চ্যুতি ভিগু। এটা চ্যুতির ফলে প্রত্যক্ষভাবে এবং এটা অন্তর্জাত বলের ফলে সৃষ্টি হয়, ইন্টারনাল ফোর্সের ফলে। চ্যুতি রেখার ভিগু, এটা হচ্ছে চ্যুতি ভিগু গঠিত হওয়ার পরবর্তী যে স্টেজ। চ্যুতির ভিগুর ফলে সাধারণত প্রথম শ্রেণীর বা প্রথম পর্যায়ের ক্ষয়চক্র দেখা যায়, কারণ এটা প্রথমে সৃষ্টি হয়েছে প্রত্যক্ষভাবে, এরপর শুরু হবে বিভিন্ন রকম ক্ষয়চক্র। এখানে নদী প্রবাহিত হয়ে ক্ষয়চক্র সৃষ্টি হবে। ঠিক চ্যুতি ভিগু গঠিত হওয়ার পর যখন ক্ষয়চক্রের ফলে মানে পাশাপাশি কঠিন এবং কোমল শিলা যদি অবস্থান করে, তাহলে অসম ক্ষয় কার্যের ফলে নদী প্রবাহের, হিমবাহের যে কোনো বা বায়ু প্রবাহের ফলে যে কোনো বহির্জাত যে প্রক্রিয়া রয়েছে, সেই বহির্জাত প্রক্রিয়া ফলে যখন অসম ক্ষয় পেয়ে ভূমিরূপ গঠিত হয় তাকে চ্যুতি রেখা ভিগু। অর্থাৎ চ্যুতি রেখা বরাবর পূর্বে যে চ্যুতি ভিগু ছিল সেই চ্যুতি রেখা বরাবর অসম ক্ষয় কার্যের ফলে এখানে যদি পাশাপাশি কঠিন এবং কোমল শিলা অবস্থান করে, কঠিন এবং কোমল শিলার পাশাপাশি অবস্থানের ফলে অসম ক্ষয় কার্যের ফলে চ্যুতি রেখা বরাবর যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে চ্যুতি রেখা ভিগু বলে। চ্যুতি রেখা ভিগু দুই রকমের হয়, একটা হচ্ছে পুনর্ভবা চ্যুতি রেখা ভিগু, আরেকটা হচ্ছে বিপরা চ্যুতি রেখা ভিগু। পুনর্ভবা চ্যুতি রেখা ভিগুটা কি? যখন চ্যুতি ভিগু সৃষ্টি হচ্ছে, সেই চ্যুতি সৃষ্টি হওয়ার পর কঠিন এবং কোমল শিলা পাশাপাশি অবস্থানের ফলে তাদের যে মূল যে চ্যুতির যে ঢাল বা নতি, সেই ঢালকে অনুসরণ করে এই যে ঢাল রয়েছে বা এই যে নতি বরাবর, এই নতি ঢালকে অনুসরণ করে বিভিন্ন রকম অসম যে ক্ষয়কার্য, অসম ক্ষয়কার্যের ফলে পূর্বে ঢালকে অনুসরণ করে যে চ্যুতি রেখা ভিগু সৃষ্টি হয় তাকে পুনর্ভবা চ্যুতি রেখা ভিগু বা রিসিকুয়েন্স ফল্ট লাইন স্কার। পুনর্ভবা বা রিসিকুয়েন্স ফল্ট লাইন স্কার্প জিনিসটা হচ্ছে প্রথমে যে ভিগু ছিল, এই প্রথমে যে ভিগু ছিল সেই ভিগুর যেদিকে মুখ, এই দিকে মুখ করে চ্যুতির যে ঢাল, সেই ক্ষয় কার্যের ফলে সেই ঢালকে অনুসরণ করে যখন নতুন ভিগু গঠিত হয়, মানে নতুন ভাবে একটা ভিগু গঠিত হলো অসম ক্ষয় কার্যের ফলে, সেখানে তার পূর্বে ঢালকে অনুসরণ করেছে, সেই পূর্বের ঢালকে অনুসরণ করে যখন যে ভিগু রেখা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে পুনর্ভবা বা রিসিকুয়েন্স ফল্ট লাইন স্কার্প। বিপরা চ্যুতি কি? বিপরা চ্যুতি রেখা জিনিসটা যখন চ্যুতির যে ঢাল
চ্যুতির যে ঢাল রয়েছে সেই ঢালের বিপরীতে, মানে যেখানে ঊর্ধ্বস্তূপ এবং অধস্তূপ ছিল সেখানে অসম ক্ষয়কাজের ফলে, যেখানে অসম ক্ষয়কাজের ফলে চ্যুতির নতির বিপরীতে যে ভৃগু সৃষ্টি হয়, অর্থাৎ তার পূর্বের ঢালকে অনুসরণ না করে তার বিপরীতে ঢাল সৃষ্টি হয় অসম ক্ষয়কার্যের ফলে, তাকে বিপরীত বা বিপরা চ্যুতিরেখা ভৃগু বলে। এগুলো গেল চ্যুতি রেখা ভৃগু। এরপর দেখে নি স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা। চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ যে রয়েছে তার মধ্যে স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রস্ত উপত্যকা জিনিসটা কি এবং স্তূপ পর্বতটা কি দেখে নি। হোস্ট, প্রথমে দেখে নি হোস্ট জিনিসটা কি। চ্যুতির ফলে একটা যে শিলাস্তর রয়েছে তার মাঝ বরাবর যখন আরেকটা শিলাস্তর স্থানচ্যুত হয়ে উপরে উঠে যায়, দুই পাশে যখন ভূমিরূপের সাপেক্ষে একটা স্থান যখন উপরে উঠে যায় তখন তাকে কি বলে, এই উত্থিত অংশটাকে বলা হয় হোস্ট। এই হোস্ট হচ্ছে এই যে উঁচু অংশ, তার মূল অংশটা এই যে হোস্ট রয়েছে, হোস্টের উপরি ভাগটা অনেকটা সমতল, খাড়া প্রকৃতির, মনে হচ্ছে টেবিলের মতো চ্যাপটা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে হোস্টে যখন ক্ষয়কার্য বৃদ্ধি পায়, ক্ষয়কার্যের ফলে যে এবড়ো খেবড়ো ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি, তির্যক ভাবে যখন কোনো ভূমিরূপ, এই দুই পাশে যে ভূমিরূপ রয়েছে তার সাপেক্ষে যখন তির্যক ভাবে বা উলম্ব ভাবে যখন উপরে উঠে গিয়ে পর্বতের মতো আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সেই পর্বতের মতো যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে স্তূপ পর্বত। হোস্ট, সব হোস্ট কিন্তু স্তূপ পর্বত, কিন্তু সব স্তূপ পর্বত হোস্ট নয়, এটা তোমরা জেনে নেবে। প্রথমত হোস্টের যে উপরি অংশ সেটা হচ্ছে সমতল প্রকৃতির, কিন্তু স্তূপ পর্বতে কি হচ্ছে, উপরি অংশ এবড়ো খেবড়ো, পর্বতের নেই, সেই জন্য তো বলা হচ্ছে স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। ভারতের যেমন সাতপুরা একটা ব্লক মাউন্টেন বিন্ধ্য পর্বত, সেরকম ভাবে জার্মানির যে ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এগুলো এক একটা ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বতের উদাহরণ। হোস্ট এবং স্তূপ পর্বত হলো। এরপর দেখে নিই আমরা কি দেখব, গ্রস্ত উপত্যকা। যেখানে স্তূপ পর্বত থাকবে সেখানে গ্রস্ত উপত্যকা অবশ্যই থাকবে। এখানে দেখতেই পাচ্ছ দুটি হোস্ট বা স্তূপ পর্বতের মধ্যে যে নিম্ন স্থান বা নিম্ন উপত্যকা রয়েছে সেটাকে বলে স্রংস উপত্যকা বা গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা হচ্ছে দুটি ভূমিভাগের সাপেক্ষে কোনো স্থান যদি নিচে নেমে যায় এবং উপত্যকা সৃষ্টি করে তাকে কি বলে, গ্রস্ত উপত্যকা। মানে এই অংশটা নিচে নেমে গিয়েছে আর এই অংশটা উপরে উঠে গিয়েছে, মানে দুটি স্থানের সাপেক্ষে যখন মাঝের অংশ নিচে নেমে যাচ্ছে বা এই যে মাঝের অংশের সাপেক্ষে তার পাশাপাশি দুটো উপরে স্থান উঠে যাচ্ছে, তার ফলেও যে নিচে যে উপত্যকা সৃষ্টি হচ্ছে সেটাকে গ্রস্ত উপত্যকা বলা হয়। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গ্রস্ত উপত্যকা সেটা হচ্ছে আফ্রিকার দা গ্রেট রিফট ভ্যালি। পৃথিবীর সবচেয়ে বড় বা দীর্ঘতম গ্রস্ত উপত্যকা, প্রায় 6000 কিমি এর দৈর্ঘ্য। এগুলো গেল গ্রস্ত উপত্যকা বা স্রংস উপত্যকা। র্যাম্প জিনিসটা কি, র্যাম্প হচ্ছে যখন বিলম্ব চ্যুতির ফলে বা বিপরীত চ্যুতির ফলে যে ভূমিরূপ গঠিত হচ্ছে। বিলম্ব চ্যুতি মানে আগে আমরা জানি বিলম্ব চ্যুতিটা পড়েছি, যখন দুই পাশে যে ভূমিভাগ রয়েছে তার তির্যক ভাবে যখন মাঝের অংশের সাপেক্ষে উপরে উঠে গিয়ে যে সংকীর্ণ উপত্যকা, এই যে সংকীর্ণ উপত্যকা রয়েছে তাকে কি বলছি, র্যাম্প।
গ্রস্ত উপত্যকা র্যাম্পে থেকে বড় এবং র্যাম্প হচ্ছে ক্ষুদ্র গ্রস্ত উপত্যকা। র্যাম্পে সাধারণত বিপরীত চ্যুতি, দুটি যে বিপরীত চ্যুতি ফলে মূল যে ভূভাগ রয়েছে তার সাপেক্ষে যখন উপরে উঠে গিয়ে তির্যক ভাবে উপরে উঠে গিয়ে এই যে দুটো ঝুলন্ত প্রাচীর দেখতে পাচ্ছি বিপরীত চ্যুতির ফলে এই মাঝের অগভীর অংশ, এই মাঝে যে নিম্ন অংশ, সেই মাঝের নিম্ন অংশটাকে বলা হচ্ছে র্যাম্প। রাইন নদীর র্যাম্প উপত্যকা সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। এগুলো গেল চ্যুতির বিভিন্ন ভূমিরূপ। চ্যুতি ভিগু এবং চ্যুতি রেখা ভিগু একটা মোস্ট ইম্পর্টেন্ট শ্রেণী। চ্যুতি রেখা ভিগু এবং চ্যুতি ভিগুর মধ্যে পার্থক্য দেখে নিই আমরা। কি ফলে প্রত্যক্ষ, তোমাদেরকে আগে বললাম চ্যুতি ভিগু হচ্ছে প্রত্যক্ষ প্রভাব, কিন্তু চ্যুতি ভিগু গঠিত হওয়ার পর পরোক্ষভাবে ক্ষয়চক্রের ফলে চ্যুতি রেখা ভিগু সৃষ্টি হয়। চ্যুতি রেখার ভিগু এবং চ্যুতি ভিগুর মধ্যে দুরকম বল কাজ করে। চ্যুতি ভিগুতে কি হচ্ছে? অন্তর্জাত বল। চ্যুতি রেখা ভিগুতে কি দেখা যাচ্ছে? বহির্জাত শক্তি কাজ করছে। চ্যুতি ভিগুতে অন্তর্জাত, এবং চ্যুতি ভিগুতে মানে চ্যুতি ভিগু গঠিত হওয়ার পর বিভিন্ন রকম যে বাইরে যে এজেন্টগুলো রয়েছে, বহির্জাত শক্তিগুলো, নদী, বায়ু প্রবাহ, সমুদ্র, হিমবাহ, বিভিন্ন রকম যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার ফলে অসম ক্ষয়কার্যের ফলে পাশাপাশি কঠিন এবং কমনশীলা অবস্থানের ফলে যে অসম ক্ষয়কার্য হয়, যার ফলে চ্যুতি রেখা বরাবর যে ভিগু গঠিত হয় তাকে চ্যুতি রেখা ভিগু বলে। যেহেতু এটা অন্তর্জাত বলের ফলে নতুন ভাবে সৃষ্টি হয় এবং এটা কি হচ্ছে? নবীন, এর বয়স নতুন, প্রত্যক্ষ প্রভাব যেহেতু। কিন্তু যখন চ্যুতি ভিগু সৃষ্টি হচ্ছে ক্রমশ ক্ষয়কার্যের ফলে দীর্ঘদিন ধরে যে ভূমিরূপ গঠিত হবে সেটা হবে চ্যুতি রেখা ভিগু, এবং এটা হবে প্রাচীন। এর উচ্চতা বেশি হবে যেহেতু এটা প্রথমে সৃষ্টি হয়েছে এবং এর কোনো ক্ষয়কার্য সৃষ্টি হয়নি, ফলে এর উচ্চতাটা স্বাভাবিকভাবে বেশি হবে। কার তুলনায়? চ্যুতি রেখা ভিগুর তুলনায়। চ্যুতি রেখা ভিগুর উচ্চতা কম চ্যুতি ভিগুর তুলনায়। সৃষ্টি পদ্ধতিটা কেমন হবে? শিলার আপেক্ষিক সরণের ফলে চ্যুতি ভিগু সৃষ্টি হয়। এখানে কঠিন এবং কোমল শিলা পাশাপাশি অবস্থানের ফলে ক্ষয়চক্রের প্রভাবে চ্যুতি রেখা ভিগু সৃষ্টি হয়। প্রকৃতি মানে যেহেতু এরকম কোনো ক্ষয়কার্য এখনো শুরু হয়নি, এর ভূপৃষ্ঠ বা চ্যুতির যে ঢাল সেটা কেমন হবে? মসৃণ হবে। এবং যেহেতু চ্যুতি রেখা ভিগু কঠিন কোমল শিলা পাশাপাশি অবস্থান করছে, সেখানে বিভিন্ন বহির্জাত যে শক্তি রয়েছে তাদের ক্ষয়কার্যের প্রভাবের ফলে সেখানে এবড়ো খেবড়ো এবং অমসৃণ ভূপ্রকৃতির সৃষ্টি হবে। চ্যুতি ভিগু চ্যুতির কাছেই অবস্থান করবে, কিন্তু চ্যুতি রেখা ভিগু চ্যুতি থেকে অনেক দূরে অবস্থান করবে, যেহেতু ক্ষয়কার্যের ফলে এর অবস্থানটা অনেক দূরে হয়ে যাবে। চ্যুতি ভিগুতে কি হচ্ছে? প্রথম পর্যায়ে ক্ষয়কার্য দেখা যায়, মানে ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে চ্যুতি ভিগু সৃষ্টি হয়। কিন্তু চ্যুতি ভিগু সৃষ্টি হওয়ার পর দ্বিতীয় এবং তৃতীয় ক্ষয়চক্রের প্রভাবে চ্যুতি রেখা ভিগু সৃষ্টি হয়। এই গেল চ্যুতি এবং চ্যুতির বিভিন্ন শ্রেণী বিভাগ, চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ। এরপর আমরা কি দেখব? বিভিন্ন যে বহির্জাত প্রক্রিয়া তোমাদের সিলেবাসে মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আবহ বিকার এবং মৃত্তিকা, সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজকে যে ক্লাসটা করা হলো চ্যুতির সম্পর্কে সামগ্রিকভাবে সেটা ব্যাখ্যা করা হলো, এবং এই ক্লাস থেকে বিভিন্ন রকম যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো তোমাদেরকে অ্যাপসে প্রোভাইড করা হবে। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং ক্লাসে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। ক্লাসে যে সমস্ত যাবতীয় নোটপত্র তোমরা পেতে গেলে এই যে তোমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এলিট, সেখানে একটা অ্যাপ্লিকেশন রয়েছে এলিট, সেই অ্যাপ্লিকেশনে তোমরা ডাউনলোড করে সেখানে যাবতীয় ম্যাটেরিয়ালগুলো তোমরা কালেক্ট করে পড়াশোনা করো, এবং চ্যুতি এবং ভাঁজের যে ক্লাস নেওয়া হলো সেগুলো থেকে ভালো করে তোমরা পড়াশোনা করে নোট তৈরি করে
পরীক্ষা একটা ভালো স্কোর করবে। যেহেতু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটি চ্যাপ্টার হচ্ছে একটা চ্যুতি, একটা ভাঁজ, যেখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা তো আছে, এটা বলবো আসবার একটা রয়েছে। সেখানে ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ এবং চ্যুতির ফলে যে ভূমিরূপ এবং চ্যুতির শ্রেণী বিভাগ, সেগুলো থেকে তোমাদের হয়তো 5 নম্বর আসতে পারে। হয়তো চিত্র সহকারে চ্যুতির বিভিন্ন শ্রেণী বিভাগগুলি ব্যাখ্যা করো, এরকম ভাবে হতে পারে। বা চ্যুতির ফলে গঠিত যে ভূমিরূপ সেগুলো ব্যাখ্যা হতে পারে। এছাড়া যে পার্থক্য, স্বাভাবিক চ্যুতি ও বিলম্ব চ্যুতির মধ্যে যে পার্থক্য, সেটা হয়তো 3 নম্বর আসতে পারে। চ্যুতি ভিগু এবং চ্যুতি রেখা ভিগুর মধ্যে যে পার্থক্য, সেটাও হয়তো আসতে পারে। এগুলো যা সমস্ত ক্লাস হলো তোমরা সেগুলো ডাউনলোড করে ভালো করে পড়াশোনা করবে। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। আজ পর্যন্ত ক্লাসটা এটুকুই রইলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটা সমাপ্ত করলাম, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।